মুহূর্তে দেশের সেনাবাহিনীও ঘোষণা দিয়েছে তারা অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গী হতে চায় না, তাই মাঠ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নিয়েছে। ঠিক এই সময় এসে আওয়ামী লীগের এই তীব্র চাপ বা রাজনৈতিক চাপ সামলানোর ক্ষমতা কি সরকারের আছে? দেশ বাঁচাতে যে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সেনাবাহিনী, গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে শীর্ষ জেনারেলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে খুব গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত হয়েছে। যে বিএনপিও তো ঢাকা থেকে কানবে, এখন যদি এই পাল্টাপাল্টি অবস্থান হয়, ওদিকে আওয়ামী লীগও আসে, তাহলে আসলে কি হবে? কি হবে? এটা মার্শাল জারি হবে, তাহলে মার্শাল জারি হবে এবং ওয়াকার সাহেব হবে দেশের প্রধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি। দর্শক, আর বেশি কথা না আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে ভালোবাসা ওদের বিষয়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে একটু তখন তারা পুলিশের উপর ইটপাট ফেলে মেরেছে। আমরা তাদেরকে ধাওয়া দিতে বাধ্য হয়েছি। তারা যাওয়ার পথে অত্যন্ত একটা নিকৃষ্ট কাজ করেছে। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনা বয় নাই, রাজপথ চারি নাই, আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা। এবার এমন স্লোগানে ময়মনসিংহে আওয়ামী লীগের মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে পুলিশের সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাদে ত্রিমুখী সংঘর্ষ। নেতা কর্মীরা দাওয়া দিয়ে পুলিশকে দৌড়ের উপর তুললে পুলিশ গাড়ি রেখে পালিয়ে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা। ভাই রে ভাই, 13 নভেম্বর ঘিরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বেশ সংগঠিত হচ্ছে এবং পুলিশের সাথে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা বেশ চোখে পড়ছে। কিন্তু এবার ময়মনসিংহে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল নিয়ে পুলিশের মুখোমুখি হলে পুলিশ নেতা কর্মীদের উপর লাঠিচার্জ করে তাদেরকে 1 সেকেন্ডও দাঁড়াতে দেয়নি পুলিশ। এরপর লাঠিসোঁটা নিয়ে পুলিশকে দাওয়াত দিলে নেতা কর্মীরা পরিস্থিতি বুঝে পুলিশ গাড়ি রেখে পালিয়ে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে নিজেদের আরো দুঃসাহস দেখিয়ে দিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। দেশ বাঁচাতে যে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সেনাবাহিনী, গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে শীর্ষ জেনারেলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে খুব গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত হয়েছে। যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বা যে নির্বাচনটি আসতে যাচ্ছে সেই নির্বাচনে শীর্ষ জেনারেলদের মতামত যে সব দলের অংশগ্রহণে যদি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না। এখানে সব দলের অংশগ্রহণ বলতে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। নির্বাচন কমিশনে 52টি রাজনৈতিক দল নিবন্ধিত। এই সবাই যাতে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করতে পারে, সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, এই লক্ষ্যে শীর্ষ জেনারেলরা সিদ্ধান্ত নিয়েছেন যে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। সেনাবাহিনীর আকস্মিক এই দৃঢ় অবস্থান বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা দেবে, নতুন মাত্রা দেবে, তাতে কোনো সন্দেহ নেই। সূত্রের বরাত দিয়ে জানা যায় যে আলোচ্য যে ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকটির মূল আলোচ্য বিষয় ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন। বৈঠক সূত্রে জানা যায় যে কোয়ার্টার মাস্টার জেনারেল QMG লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বলেন, একটা পর্যায়ে বৈঠকের একটি অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হয়ে সশস্ত্র বাহিনী তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিক চাপ বাড়তে পারে এবং দেশের সংকট আরও ঘনীভূত হতে পারে। অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের এই বক্তব্যের সূত্র ধরেই বুঝতেই পারছেন যে সেনাবাহিনীর উপরে ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপ আছে, আন্তর্জাতিক চাপ আসা শুরু হয়ে গেছে, যার দরুন সেনাবাহিনী চিন্তা করছে যে দেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। এই বৈঠকে সেটি প্রকাশিত হয়েছে এবং বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় যে অপারেশন ক্লিন হার্ট 2, অপারেশন ক্লিন হার্ট এর আগে হয়েছিল সেই স্টাইলেরই অপারেশন ক্লিন হার্ট বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়
এবং একই সাথে এটিও অনুভব করেন জেনারেলরা যে এর দায় সেনাবাহিনী এড়াতে পারে না, কারণ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গত 14 মাস যাবৎ মাঠে আছে। কিন্তু কাজের কাজ কি হয়েছে? এই যে আত্ম উপলব্ধি, এটি কিন্তু চমৎকার। আজকে যদি সেনাবাহিনী সত্যিই আত্ম উপলব্ধি করে এবং আমাদের সূত্রের খবর যদি সঠিক হয়, বাংলাদেশের জন্য খুব শীঘ্রই ইতিবাচক পরিস্থিতি আসছে। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ এবং 5 অগাস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অপারেশন ক্লিন হার্ট আদলে একটি সাঁড়াশি অভিযানের প্রস্তাব দেন এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অভিযানের বিষয়ে বৈঠকে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয় যে নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে আটক করা হবে না। তবে এর পাশাপাশি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, সন্ত্রাসী, চাঁদাবাজ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিনষ্টকারী ব্যক্তি সে যে দলেরই হোক না কেন, তাদের নির্মূলে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ এই যে এই মুহূর্তে যে জামাত তাণ্ডব চালাচ্ছে, বিএনপি তাণ্ডব চালাচ্ছে, এনসিপি পরিচয়ে তাণ্ডব চালাচ্ছে, এগুলো মনে হয় খুব শীঘ্রই অবসান হতে যাচ্ছে। যে সেনাবাহিনী যদি অপারেশন ক্লিন হার্ট 2টাতে নামে, তাহলে কেউ হয়তো রক্ষা পাবে না। এবং আরেকটি বিষয় যে আওয়ামী লীগেরও ভয়ের কোনো কারণ নেই যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হবে না, এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ না হয়ে কেবল রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখার বিষয়ে কর্মকর্তারা একমত পোষণ করেন। এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে বলে জানা গেছে। সশস্ত্র বাহিনীর এই নতুন অবস্থান বাংলাদেশের রাজনীতিতে আমরা গত 15 মাসে যে একটা ম্যাসাকার অবস্থা দেখছি, সেখান থেকে উদ্ধার করবে বলে মনে হয়। এবং একই সাথে আওয়ামী লীগকে যে বঞ্চিত করে রাখা হয়েছে, রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এবং অত্যন্ত দাপটের সাথে ফিরবে। গত 15 মাস আওয়ামী লীগ বাইরে থেকে আওয়ামী লীগের অবস্থান তৈরি হয়ে গেছে। এখন দেখার বিষয়, এটি যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ, এই যে ডুবন্ত বাংলাদেশ, উঠে দাঁড়ানোর একটা চেষ্টা করবে। নির্বাচন হবে, নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। তবে এখনো বলে রাখি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং ইউনুসের অধীনে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত আমার $1 বিলিয়ন কোশ্চিন আছে। এমন আভাসও আছে যে ইউনুসের অধীনে নির্বাচন হবে না। এখন আমাদের এই সব কিছু দেখতে হলে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। ইউনুসের মায়ের যদি কুত্তার বাচ্চা কানকির বলায় জাস্টার সর্বনাশ করতে, মায়ের যদি ইউনুসের মায়ের যদি আমরা 13 তারিখ লকডাউন সফল করতে প্রস্তুত। এই মাসে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলো। জুলাই সন্ত্রাসীরা আওয়ামী লীগ নিধনের কাজটি শুরু করেছিল সেই 2024 সালের জুলাই থেকে। আর আগস্ট থেকে 2024-এ ক্ষমতা দখলের পর থেকে তো সরাসরি আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করতে শুরু করে। বিগত 1 বছরে নিহত আওয়ামী লীগ নেতাকর্মীর সংখ্যা কমপক্ষে 4000 হবে বলে একটি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এই ইউনূস সরকার এখন আবার বলছে তারা নাকি আরো কঠোর হবে আওয়ামী লীগের প্রতি। আর কত কঠোর হবে? আর কঠোর হলেই আওয়ামী লীগ কিছু ঘটবে, এই চিন্তা করছে তারা। চলুন আলোচনা করে দেখা যাক যে কি হতে যাচ্ছে। 4 লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তবুও ইউনূস সরকার শান্তি পাচ্ছে না। তারা আবার আওয়ামী লীগের উপর চড়াও হওয়ার নতুন নির্দেশনা দিয়েছে। জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে রাত 3:30টার উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব বলেছেন যে জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে, চাইলেও কেউ আর তা প্রতিহত করতে পারবে না। তাহলে কেন আওয়ামী লীগের প্রতি কঠোর হতে হবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে পুলিশ সদস্য বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান এই উপদেষ্টা। আর সরকারের প্রোপাগান্ডা সচিব বলছেন যেখানেই আওয়ামী লীগ সেখানেই নাকি তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ফ্যাসিস্ট নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগের পক্ষে কেউ মিছিল করলে তাদের 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এই বড় হুঁশিয়ারি দেওয়ালা আসে একজন। তিনি বলেন সরকারি আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগের কেউ যদি তাদের কোনো কার্যক্রম, সভা, মিছিল বা অন্য কিছু আয়োজনের চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কোনো ব্যতিক্রম ঘটবে না। সরকার এখানে 1 ইঞ্চিও ছাড় দেবে না বলেন তিনি। মানে শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি বলেন যে তিনি ভারতে বসে কি করছেন, কি নির্দেশ দিচ্ছেন, এসব বিষয় আমাদের পর্যবেক্ষণের আওতায় আছে। কি পর্যবেক্ষণ তাদের আওতায় আছে, মানে কি বলবো, থাকুক, মানে তার সম্বন্ধে যত কম বলা যায়। কিন্তু আওয়ামী লীগ তো দেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি ঘরে ঘরে, শহরে, বন্দরে কিভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটিকে একটি অবৈধ সরকার নিশ্চিহ্ন করবে বলুন তো? এটা কি সম্ভব? অসম্ভব।
আর তাই তো আওয়ামী লীগ সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে আগামী 13ই নভেম্বর। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার সাজা ঘোষণার দিন তারিখ জানাবে এবং সেই দিনটিকে তারা বেছে নিয়েছে এই লকডাউনের জন্য। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে জোর করে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে নানা ধরনের মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার। সেই মামলার সাজা কি হবে সেটা জানা যাবে আগামী 13ই নভেম্বর, কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে সেই মামলায় তাকে ফাঁসি দেওয়া হবে। এদিকে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন ওই দিন দেশ জুড়ে পালিত হবে লকডাউন। লকডাউন বলতে কি বোঝায় তা আমরা সকলেই জানি। করোনা কালে ভারত সহ বিশ্ব সাক্ষী ছিল এই লকডাউনের। এক আশ্চর্য নিস্তব্ধ হয়ে গেছিল সারা পৃথিবী, এক কথায় অচল হয়ে যাওয়া যাকে বলে। প্রায় সেই ধরনের কর্মসূচির কথা ঘোষণা করেছেন আওয়ামী লীগের এই নেতা। প্রশ্ন হলো তার এই আগাম ঘোষণায় দলের বিপদ বাড়লো কিনা। প্রশ্ন তোলার কারণ রয়েছে, কারণ শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের নিশানা হয়ে উঠেছিল। তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছিল বিভিন্ন জেলে, যে কথা আমি আগে বলেছি। প্রশাসনের এই অতি সক্রিয়তায় অসন্তুষ্ট জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে ইউনূস সরকারকে একটি কড়া চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছে যে আওয়ামী লীগের যেসব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে না পারলে জেল থেকে ছেড়ে দিতে হবে। চিঠিতে বলা হয়েছে আসন্ন নির্বাচন নিয়েও, নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য তদারকি সরকার বা এই অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের অংশগ্রহণও, এ কথাই তো বলেছে। ইউনূস সরকার জানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে স্বীকৃতি দেবে না আন্তর্জাতিক মহল। এই অবস্থায় দলের অন্যতম এই নেতা জাহাঙ্গীর কবির নানক ঘোষণা করলেন লকডাউন। তার এই ঘোষণায় পুলিশ আরো সক্রিয় হয়ে উঠবে সেটা জানা কথাই, এবং সেই আশঙ্কা করা হচ্ছে যে তারা আরো ভয়াবহ হয়ে উঠবে, যে কথা স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন এবং বলেছেন এই প্রোপাগান্ডা সচিব। আর এই কথা তো সবাই জানে যে শেখ হাসিনার বিরুদ্ধে চরম সাজা ঘোষণা করবে এই ইউনূস সরকারের জামাতি আদালত, এবং সে কারণে 10ই নভেম্বর থেকে তারা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে। 12 তারিখ পর্যন্ত 3 দিনে দেশের জেলা উপজেলা বিক্ষোভ সমাবেশ মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে এই দলটি। 13ই নভেম্বর ঢাকার লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ। ওই দিন রাজধানীর জনজীবন স্তব্ধ করতে দেশবাসীকে আর্জি জানিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার, মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সহ একাধিক দাবিতে 13 নভেম্বর অফিস আদালত হাট বাজার স্কুল কলেজ সব বন্ধ রেখে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনার কি মনে হয় এটি কতটা কার্যকর হবে? মানে দলের এক নেতার কথায় বন্ধ ধর্মঘটের মতো এই শব্দের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচিতে লকডাউন কথাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা, নাকি এটি হিসেব কষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? 6 বছর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় পৃথিবী জুড়ে লকডাউন জারি হয়েছিল। মানুষকে স্বেচ্ছায় নিজেদের গৃহবন্দী করে করতে হয়েছিল করোনা থেকে বাঁচতে। আওয়ামী লীগ নেতৃত্বের ব্যাখ্যা হচ্ছে ইউনূস সরকারের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে তারা প্রতিবাদ হিসাবে 13 নভেম্বর মানুষকে বাড়ি থেকে বের না হওয়ার আর্জি জানাচ্ছে। এই মুহূর্তে দেশের সেনাবাহিনীও ঘোষণা দিয়েছে তারা অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গী হতে চায় না, তাই মাঠ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নিয়েছে 5ই নভেম্বর থেকে। অর্থাৎ অবৈধ ইউনূস সরকার অবৈধ নির্বাহী নির্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। প্রশ্ন হলো সেনাবাহিনী কি আওয়ামী লীগ দমনে আর সরকারের নির্দেশ মানবে? এতদিন তো মেনেছে, এতদিন অপারেশন ডেভিল হান্ট করেছে এবং হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে, নির্যাতন করেছে। পুলিশ যদিও ইতিমধ্যে তাদের বল শক্তি হারিয়ে চুপসে গেছে। ঠিক এই সময় এসে আওয়ামী লীগের এই তীব্র চাপ বা রাজনৈতিক চাপ সামলানোর ক্ষমতা কি সরকারের আছে? এই প্রশ্নটি তো তুলতে চাই আমি। এখন যে বাস্তবতা তাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যতটা দমন হয়েছে ততটাই আবার সংগঠিত হয়ে উঠেছে। দলটি এখন প্রকাশ্যে নয় নীরবভাবে মাঠে ঘুরে দাঁড়াচ্ছে। স্থানীয় পর্যায়ে মানুষ আবার তাদের পক্ষে কথা বলছে। গ্রামের চায়ের দোকানে আগেই ভালো ছিলাম এই কথাটা এখন প্রতিদিন শোনা যাচ্ছে। এমন এক পর্যায়ে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যেখানে সরকার যতই কঠোর হোক জনগণের মনোভাব আর সরকারের পক্ষে নেই, বরং আওয়ামী লীগের পক্ষে আছে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে প্রশাসনিক বাস্তবতা বুঝে ফেলেছে। তারা জানে যে প্রশাসন কিভাবে চলে, তাই এখন তারা জানে কোথায় চাপ দিতে হয়, কোথায় থামতে হয়। ইউনূস সরকারের কাছে সবচেয়ে বড় বিপদ হলো জনমতের পরিবর্তন। জনগণ যখনই মনে করতে শুরু করে আমরা ভুল করেছি, তখন যে সরকারই হোক না কেন তার পতন অনিবার্য হয়ে পড়ে। বিদেশিদের প্রতিক্রিয়াও এখন সরকারের পক্ষে নেই। ইউরোপ, যুক্তরাষ্ট্র এমনকি ভারতও ইঙ্গিত দিয়েছে রাজনীতি থেকে আওয়ামী লীগকে সম্পূর্ণ বাদ দেওয়া যাবে না। আন্তর্জাতিক মহল জানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই, তাই তারা এখন ইউনূসকে সরাসরি বলছে রাজনীতি উন্মুক্ত করো, আওয়ামী লীগকে ফেরাও। মানে এমন অবস্থায় ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে তাদের বিদেশি মদতদাতারাই এখন নরম অবস্থান নিচ্ছে। ইউনূস যদি তাদের কথা না শোনে আন্তর্জাতিক সহায়তা এবং বৈধতা দুটোই হারাবে। ফলে যতই সরকারের অভ্যন্তরীণ কৌশল হোক, চাপ আসছে উপর থেকে, নিচ থেকে, বাম পাশ থেকে, ডান পাশ থেকে, পেছন থেকে, সব দিক থেকে, যেখান থেকে সরকার আসলে তার টিকে থাকাটা আসলে মুশকিল হয়ে যাচ্ছে। অবস্থা দৃষ্টিতে তাই মনে হয়, যেভাবে অস্থিরতা শুরু হয়েছে সরকারের ভেতরে তা থেকে তো তাই মনে হয়। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনাবাহিনীর মনোভাব। তারা স্পষ্ট করে জানিয়েছে রাজনৈতিক দমন নীতিতে তারা অংশ নেবে না। এটা শুধু নিরপেক্ষ অবস্থান নয়, সরকারের একক নিয়ন্ত্রণের বিরুদ্ধে অস্বীকৃতি জানানো। যদি রাজপথে আওয়ামী লীগের কর্মীরা মুখোমুখি হয় তাহলে সেনারা হয় পাশ কাটাবে, নয়তো পেছনে থাকবে। 50 ভাগ তো নেই, আছে মাত্র বাকি 50 ভাগ, এবং তারাও থাকবে কিনা আমরা জানি না। এমন অবস্থায় শুধু পুলিশ দিয়ে এই বিশাল রাজনৈতিক শক্তিকে ঠেকানো কি সম্ভব? উত্তরটা খুব স্পষ্ট, না, সম্ভব নয়। কারণ আওয়ামী লীগ রাজনীতি জানে, আওয়ামী লীগ রাস্তার রাজনীতি জানে, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিটা জানে। সুতরাং আওয়ামী লীগ সিজন রাজনৈতিক প্রতিষ্ঠান একটা, তাদেরকে ঠেকানো এত সোজা নয়। পুলিশের ভেতর এখন ক্লান্তি, বিভাজন আর অনিশ্চয়তা। 1 বছর ধরে তারা সরকারের নির্দেশে কাজ করে যাচ্ছে।
ক্ষমতার মোড় ভুলে তাদেরও তো বিচার হবে। অথচ তারা তাদের বন্ধুদের হারিয়েছে, তাদের সহকর্মীদের হারিয়েছে এই তথাকথিত জুলাই যোদ্ধাদের হাতে বা অর্থাৎ ভিডিওগুলো দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। যারা ইতিমধ্যে ভিডিওর ধৈর্য সহকারে দেখে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো আর কোন চাঞ্চল্যকর ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।